হ্যালো ভিউয়ার্স, আমি সাথী ব্যানার্জি আবার তোমাদের সামনে চলে এসেছি নতুন একটি ক্লাস নিয়ে, সেকেন্ড ক্লাস। তো আমাদের তো টপিক চলছিলই। কি টপিক আমরা পড়ছিলাম সংবাদপত্র, সাময়িকপত্র, তার সঙ্গে সঙ্গে সাহিত্য। আশা করি তোমাদের ক্লাসটা সবারই ভালো লেগেছে। তবে আমি একটা কথা বলে রাখি প্রসঙ্গে, দেখো হিস্ট্রি ক্লাস মানেই যে আমি শুধু ক্লাস 10 বা 9 এর ক্লাস নিচ্ছি এটা কোনো মানে না। কারণ হিস্ট্রিটা কিন্তু একটা কম্পারেটিভ এক্সামও যদি তোমরা দিতে যাও, এটা কিন্তু একটা খুব বড় পার্ট ইস্যু করে, বিশেষ করে WBCS বলো বা ইউপিএসসি। মানে হিস্ট্রিটাকে নেগলেক্ট কেউ করো না, বিশেষ করে মডার্ন যে হিস্ট্রির পার্টটা থেকে তো কোয়েশ্চেন খুবই আসে। তো আমি চেষ্টা করবো তোমাদের মডার্ন হিস্ট্রির পার্টটা যতটা সম্ভব কভার করে দেওয়া। তো দেখা যাক, আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে এইটুখানি বলতে পারি যে মডার্ন হিস্ট্রিটা এবং অ্যানসিয়েন্ট বলো বা তার সঙ্গে সঙ্গে মিডিয়াতে আমি চেষ্টা করবো সব ক্লাসগুলি তোমাদের দেওয়া, যাতে তোমরা পরীক্ষাতে মোটামুটি তোমাদের অসুবিধা না হয়। হ্যাঁ, হিস্ট্রির একটু সাল টালগুলো মনে রাখতে একটু কষ্ট হয়, আমি জানি। আমিও হিস্ট্রি স্টুডেন্ট ছিলাম, আমারও প্রবলেম হতো, কিন্তু একটু লিখে লিখে একটু পয়েন্ট আউট করে যদি তোমরা পড়তে পারো ইম্পর্টেন্ট জিনিসগুলো, তো আমি যথাসম্ভব তোমাদের সাহায্য করার চেষ্টা করছি। ঠিক আছে, যাই হোক, আমি তাহলে দ্বিতীয় ক্লাসটা শুরু করছি। তো আমি শেষ যেটা করেছিলাম কি, শিক্ষা ব্যবস্থা দিয়ে। কার শিক্ষা ব্যবস্থা দিয়ে? শিক্ষা ব্যবস্থাটা আমি যার দিয়ে শেষ করেছিলাম সেটা হচ্ছে তোমার প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব, তাই তো? প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব এইটা দিয়ে শুরু করেছিলাম। তার সাথে সাথে আমি বলেছিলাম কি কি, উডের ডেসপ্যাচের কথা বলেছিলাম, মেকলে মিনিট, এগুলো বলেছিলাম। তো আমি আরেকটু তোমাদের আগের ক্লাসটা আরেকটু তোমাদের বলে দিচ্ছি। দেখো কি কি আমরা করেছিলাম। আমরা দেখেছিলাম যে 1784-তে, হ্যাঁ, উইলিয়াম জোন্স ঠিক আছে, উইলিয়াম জোন্স কি করেছিল, এশিয়াটিক সোসাইটি, ঠিক আছে, এশিয়াটিক সোসাইটি স্থাপন করেছিল। ঠিক আছে, স্থাপন করেছিল। আচ্ছা, তার সঙ্গে আমি বলে রাখি 1784-তে উইলিয়াম জোন্স। আচ্ছা, এর প্রসঙ্গে আমি তার সঙ্গে বলেছিলাম যে কি 1817 হিন্দু কলেজ, ঠিক আছে, কে প্রতিষ্ঠা করেছিল? ডেভিড হেয়ার উদ্যোগটা নিয়েছিল। ঠিক আছে, তো এই যে 1817-তে যে হিন্দু কলেজ প্রতিষ্ঠা হলো, তো তারপরে এই কলেজটা 1855-তে এটা প্রেসিডেন্সি কলেজ। খুব সবাই তোমরা প্রেসিডেন্সি কলেজের নাম নিশ্চয়ই জানো। প্রেসিডেন্সি কলেজে উত্থাপন হয়েছিল। ঠিক আছে, উত্থাপন হয়। তো যাই হোক, আমি এই জিনিসগুলো তোমাদের মেইনলি ভাবে কি করেছিলাম না বলেছিলাম যে 1784-তে উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি, 1817-তে হিন্দু কলেজ ডেভিড হেয়ার, এবং এটা 1855-তে প্রেসিডেন্সি কলেজে উত্থাপন হয়েছিল। আচ্ছা, এবারে দেখো, এবং তার সঙ্গে আমি বলেছিলাম কি 1835-এ প্রথম পাশ্চাত্য শিক্ষার ব্যাপারে জোর দিয়েছিল কে? মেকলে মিনিটে, পাশ্চাত্য শিক্ষাতে মেকলে মিনিটের এটা প্রকাশিত হয়। তারপরে তোমার এটাকে 1854-তে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি উডের ডেসপ্যাচ, ঠিক আছে, উডের ডেসপ্যাচ, কি হয়েছিল না প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, আমি এবার একটু বুঝছি। তো আমি যাই হোক পড়াটা তোমাদের একটুখানি বলে দিলাম, এবং তার সঙ্গে সঙ্গে আমি তোমাদের সংবাদপত্রগুলো কিছু বলেছিলাম, যেমন তোমার হিন্দু প্যাট্রিয়টিক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, তারপরে তোমার তার সঙ্গে বামামোদিনী যে পত্রিকা, হ্যাঁ, একই সঙ্গে তোমার সাহিত্যের ব্যাপারে বলেছিলাম যে কি কি সাহিত্য বলেছিলাম, হুতুম প্যাঁচার নকশা, হ্যাঁ, হুতুম প্যাঁচার নকশা, নাটকে বলেছিলাম নীলদর্পণ নাটক। তো এই জিনিসগুলো কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম। এবারে দেখো যেটা আমি বলবো, যেটা হচ্ছে যে এই যে শিক্ষাটা তো বিস্তার করলো, শিক্ষা বিস্তারের পরে তো অগ্রণী ভূমিকা কারা কারা নিয়েছিল, কে কে নিয়েছিল? আমরা যে প্রসঙ্গে প্রথম যার নাম করতে পারি, ডেভিড হেয়ার নিয়েছিল
ডেভিড হেয়ার এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একই সাথে, ঠিক আছে, এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঠিক আছে। তো আজকে আমি প্রথম যেটা আমরা করব যে শিক্ষার ক্ষেত্রে ব্যক্তিবর্গ মানে যারা যারা ইম্পর্টেন্ট ব্যক্তি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারপর পাটে পাটে আমি আসবো রাজা রামমোহন রায়, তো কিরম ভূমিকা নিয়েছিল সেটা আমরা পড়ব। তো দেখো আমি প্রথমেই বলেছিলাম যে ডেভিড হেয়ার 1817-তে হিন্দু কলেজ প্রতিষ্ঠাপন করেছিল, যেটা 1855-তে প্রেসিডেন্সি কলেজে উত্থাপিত হয়। তো দেখো এবারে যেটা এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেটা করেছিল, যেটা ডেভিড হেয়ার আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেটা ভূমিকা ছিল, কি করেছিল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বুঝেছিলেন যে নারীদের একমাত্র মুক্তি সম্ভব কিন্তু শিক্ষার মধ্যে দিয়ে, ঠিক আছে। তো নারী মুক্তি সম্ভব এই যে শিক্ষার মধ্যে দিয়ে যে নারী মুক্তিটা হবে এবং নারীদের মধ্যে একটা চেতনা আসবে, নারীরা মানে সমাজে একটা স্থান পাবে, সেটা একমাত্র শিক্ষার মধ্যে দিয়ে সম্ভব হবে, সেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বুঝেছিলেন। এবং এটার কাজের জন্য তিনি কার সহযোগিতা চেয়েছিলেন? জন ড্রিঙ্কওয়াটার বেথুন, ঠিক আছে। বেথুন যে বেথুন সাহেব, যে বেথুনের নাম তোমরা সবাই শুনেছো, তো সেই জন ড্রিঙ্কওয়াটার বেথুনের সঙ্গে তিনি একসাথে উদ্যোগ হয়েছিলেন এটা করার জন্য। তো এই যে বেথুন এবং তোমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরা একত্রিতভাবে মিলিত হয়ে কাজটা করেছিল, এবং তার সঙ্গে সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আশা করেছিল যে গ্রাম অঞ্চলে মেয়েরা বেশি পরিমাণে মানে অশিক্ষা এতে জন্ম, বিশেষ করে তখন তো নারী শিক্ষার দিকে কেউ ঝোঁকেইনি, এবং সেই কারণে গ্রামাঞ্চলে নারীদেরকেও আরো মানে নিম্ন হয়ে পড়ে দেখা হতো, তাদের অত্যাচার যেমন মেয়েদের করা হয়ে থাকে সেটা গ্রামাঞ্চলেও ছিল। তো সেই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি করলো, গ্রামাঞ্চলে একটা গ্রামীণ বিদ্যালয়, তাহলে কি করলো, তাহলে তিনি বেথুনের সাহায্য নিলেন, আর একটা কি করলেন, গ্রামীণ বিদ্যালয়, ঠিক আছে, গ্রামীণ বিদ্যালয় স্থাপন করেন, ঠিক আছে। তো দেখো এই যে গ্রামীণ বিদ্যালয় স্থাপন করেন, এবারে যেটা তিনি করলেন, এই যে জন ড্রিঙ্কওয়াটার বেথুন, এনার পুরো নাম ছিলেন জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বেথুন, যাকে আমরা বেথুন বলে চিনি। তো এই বেথুন কি করেছিল, বেথুন কি করেছিল, দুটো স্কুল স্থাপন করেছিল, সেটা কি, একটা হচ্ছে নেটিভ ফিমেল স্কুল, আর আরেকটা হচ্ছে কি করেছিল, ক্যালকাটা ফিমেল স্কুল, ঠিক আছে, ক্যালকাটা ফিমেল স্কুল, ঠিক আছে। প্রথম এই দুটো স্কুল তিনি স্থাপন করেছিলেন, ঠিক আছে। তো দেখো এই দুটো প্রথম বালিকা বিদ্যালয় বা ফিমেল স্কুল যাই বলো, তো এই দুটো স্কুল তিনি কি করেছিলেন না স্থাপন করেছিলেন, ক্যালকাটা ফিমেল স্কুল আর একটা হচ্ছে নেটিভ ফিমেল স্কুল। তো এই যে স্কুলগুলো স্থাপনের পরে যেটা হলো কি, স্কুলগুলোতে নারীদের একটা শিক্ষার বিস্তার ঘটানোর চেষ্টা করা হয় যে স্কুলগুলোর মধ্যে। তো এই স্কুলে প্রথম স্কুলে দুজন ছাত্রী, সেই ছাত্রী কারা ছিলেন, সেই ছাত্রী ছিলেন হচ্ছে মদনমোহন তর্কালঙ্কারের দুই মেয়ে ছিল, ঠিক আছে, মদনমোহন তর্কালঙ্কারের দুই মেয়ে ছিলেন, একজন ছিলেন হচ্ছে কুন্দমালা আর একজন ছিলেন হচ্ছে ভুবন মোহিনী, ঠিক আছে। এই প্রথম কুন্দমালা আর একটা হচ্ছে ভুবন মোহিনী, তো বোঝা গেল এই কুন্দমালা এবং ভুবন মোহিনী প্রথম দুজন কে ছিলেন, যিনি বালিকা প্রথম মানে তার কলেজে স্কুলে ভর্তি হয়েছিলেন। এইবারে দেখো এই প্রসঙ্গে যেটা বলে রাখি যে তাকে অনেকে
রামগোপাল ঘোষ, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, রামগোপাল ঘোষ স্কুলটার ব্যাপারে অনেকটা তাকে সাহায্য করেছিল। কাকে করেছিল? জন ড্রিঙ্কওয়াটার বেথুনকে। তো স্কুলটাতে সাহায্য করার পরে তোমার এরপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি বলেন যে যেমন ছেলেদের মানুষ খাইয়ে দাইয়ে বড় করে তাদের শিক্ষায় শিক্ষিত করছে, তো নারীদেরও যেন এই জিনিসটা করা উচিত, এই প্রসঙ্গে তিনি এটা প্লে করেছেন। এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যেটা সবচেয়ে বড় ভূমিকা ছিল, তিনি নারীদের জন্য বর্ণ পরিচয়, কথামালা এবং বোধোদয়, ঠিক আছে, এই তিনটে প্রথম পুস্তিকা তিনি রচনা করেন। আচ্ছা, এবং সবচেয়ে বড় কথা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু সোমপ্রকাশ নামও একটি পত্রিকা প্রকাশ করেছিলেন। তো আমি তোমাদের সিলেবাস ভিত্তিক পড়াতেও কিছু কিছু আমি মানে সিলেবাসের বড় বাইরেও কিছু কিছু আমি হিস্ট্রি যেহেতু পড়াচ্ছি সেই জন্য আমি ইনফরমেশন দিয়ে দেবো, যাতে কম্পিটিটিভ এক্সাম বিশেষ করে WBCS এর ক্ষেত্রে তোমাদের একটু সাহায্যটা হয়। তো যাই হোক, এইটার পরে তিনি করেন এবং তিনি সব থেকে তার বড় একটা অবদান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মেট্রোপলিটন ইনস্টিটিউশন, যেটা বর্তমানে বিদ্যাসাগর কলেজ নামে খ্যাত। তাহলে বিদ্যাসাগর কোন ইনস্টিটিউশন স্থাপন করেছিলেন? মেট্রোপলিটন ইনস্টিটিউশন, ঠিক আছে, মেট্রোপলিটন ইনস্টিটিউশন, ঠিক আছে, মেট্রোপলিটন ইনস্টিটিউশন, যেটা বিদ্যাসাগর কলেজ নামে খ্যাত। তো এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে এই যে এত বড় ভূমিকাটা তিনি কিন্তু নারী শিক্ষার ব্যাপারে নিয়েছিলেন, এবং তিনি গ্রামে গিয়ে একটা জনমত দেখলেন যে নারী শিক্ষার ব্যাপারে কতটা কে আগ্রহী, সেইটার ব্যাপারে কিন্তু তিনি অনেকটাই জনমত গঠনের একটা দেখেছিলেন। এবং বর্তমানে জৌগাছা গ্রামে তিনি একটা বালিকা বিদ্যালয় স্থাপন করেন। হ্যাঁ, এবং অমলেশ ত্রিপাঠী, ঠিক আছে, অমলেশ ত্রিপাঠী, এই ঐতিহাসিকের নামগুলো কিন্তু একটু মনে রাখবে, ঠিক আছে, কারণ এই ঐতিহাসিকের নামগুলো কিন্তু তোমার BCS এর দিক দিয়ে অনেক সময় প্রশ্ন দিয়ে দেয়। এবং আমি পড়ানোর জন্যই আগেই বলেছি যে আমি শুধু সিলেবাস ভিত্তিক ক্লাস 9-10 কে করে পড়াচ্ছি আমি কিন্তু নয়, আমি যারা ধরো আসন্ন BCS যারা দিচ্ছ বা ভবিষ্যতে দেবে, আমি কিন্তু তাদের উদ্দেশ্যও পড়াচ্ছি বলে আমি এতটা ডিপে ঢুকছি, ঠিক আছে। তো দেখো, এই অমলেশ ত্রিপাঠী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কি বলেছেন? আমার একটু ভুল হয়ে গেছে, সনাতনপন্থী ঐতিহ্যবাদী জনক বলেছেন। কে বলেছেন তাহলে? অমলেশ ত্রিপাঠী। হ্যাঁ, অমলেশ ত্রিপাঠী তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সনাতনপন্থী ঐতিহ্যবাদী জনক বলেছেন। এই প্রশ্ন কিন্তু BCS এর কয়েক বছর আগে আমি দেখেছিলাম, প্রিলিমিনারিতে এসেছিল যে সনাতনপন্থী ঐতিহ্যবাদী জনক কাকে বলা হয়। যেমন আধুনিক ঐতিহ্যবাদের জনক বা আধুনিক নবজাগরণের পথিকৃৎ যেমন রাজা রামমোহন রায়কে বলা হয়, যেমন বিদ্যাসাগরকে বলা হয় সনাতনপন্থী ঐতিহ্যবাদী জনক। কে বলেছেন? অমলেশ ত্রিপাঠী, ঠিক আছে। তো দেখো, এই পর্যন্ত গেল হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকাটা। এরপরে আমরা আসবো রাজা রামমোহন রায়, তিনি শিক্ষার ব্যাপারে কি ভূমিকা নিয়েছিলেন। আচ্ছা দেখো, আমি একটা প্রসঙ্গে বলে রাখি, রাজা রামমোহন রায়, ঠিক আছে, এর পরবর্তী যে শিক্ষা বিস্তারে ভূমিকা নিয়েছিলেন তিনি হচ্ছেন রাজা রামমোহন রায়। আচ্ছা, তো রাজা রামমোহন রায় 1815-তে তিনি কি করেছিলেন? অ্যাংলো হিন্দু স্কুল, ঠিক আছে, অ্যাংলো হিন্দু স্কুল, ঠিক আছে, অ্যাংলো হিন্দু স্কুল এই রাজা রামমোহন রায় 1815-তে স্থাপন করেছিলেন, ঠিক আছে। এবং 1822-এ, এগুলো কিন্তু বারবার বলছি, হিস্ট্রি পড়ছো যখন খুব পয়েন্ট আউট করে সালগুলো বিশেষ করে খুব মনে রেখে পড়বে, ঠিক আছে। বারবার আমি বলছি তোমাদের পড়াতে এই কথাটা, এবং দেখবে খুব কমতে যদি
ক্যারি করে, ঠিক আছে। তো যাই হোক তিনি 1815-তে অ্যাংলো হিন্দু স্কুল স্থাপন করেন এবং 1822-এ কত 18 অ্যাংলো বেদিক কলেজ তিনি স্থাপন করেন, ঠিক আছে। 1822 অ্যাংলো ইন্ডিয়ান কলেজ, সরি অ্যাংলো ইন্ডিয়ান কলেজ। অ্যাংলো ইন্ডিয়ান কলেজ স্থাপন করেন, ঠিক আছে। তো এই যে দুটো জিনিস স্থাপন করলো এবং এই বরাবরই আমি বলেছি রাজা রামমোহন রায় কিন্তু পাশ্চাত্য শিক্ষার ব্যাপারে তিনি কিন্তু বিশেষ একটা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। হ্যাঁ, তো রাজা রামমোহন রায় যখন 1824-এ সংস্কৃত কলেজ কত সালে স্থাপন হয়েছিল তাহলে 1824 হচ্ছে সংস্কৃত কলেজ। তো এই সংস্কৃত কলেজ যখন প্রতিস্থাপন হলো তখন রাজা রামমোহন রায় কিন্তু খুব ক্ষুব্ধ হলেন। কারণ কেন, যে তিনি সংস্কৃত ভাষাটা ছিল খুব কঠিন এবং খুব দুর্বোধ্য, মানে নিয়ে জ্ঞান অর্জন করাটা খুব কঠিন ছিল, মানে প্রায় 12 বছর মতো সময় লেগে যেত সংস্কৃত ভাষায় পড়াশোনা করে জ্ঞান অর্জন করা। সেই কারণে রাজা রামমোহন রায় আমাকে একটা চিঠি লিখলেন যে এই সংস্কৃত ভাষার বদলে যেন পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করা হয়। এবং তোমাদের সেই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, তিনি হাইট হিস্ট্রির কাছে একটা সহযোগিতা চেয়েছিলেন যে পাশ্চাত্য শিক্ষায় যে প্রতিষ্ঠান গড়ে উঠবে, সেই কারণে তিনি হাইট হিস্ট্রির কাছে, কিন্তু হাইট হিস্ট্রি কোনো কর্ণপাত করেনি। যাই হোক, এরপরে যেটা রাজা রামমোহন রায়, তো এই দুটো তো জিনিস দেখে নিলে, অ্যাংলো ইন্ডিয়ান কলেজ আর তোমার স্কুল যেটা 1815-তে স্থাপন করলো, একটা 1822 একটা 1815। তো এরপরে আমি চলে আসি, রাজা রামমোহন রায় দুটো সংবাদপত্র প্রকাশ করেছিলেন খুব জনপ্রিয়। একটা হচ্ছে সংবাদ কৌমুদী, ঠিক আছে, এটা হচ্ছে বাংলা ভাষায় প্রকাশিত তার পত্রিকা সংবাদ কৌমুদী 1821-এ। আর আরেকটা করেছিল মিরাটুল আকবর, এটা বাংলা ভাষায়, ঠিক আছে, বাংলা ভাষায়। আর একটা করেছিলেন মিরাটুল আকবর, হ্যাঁ, এটা 1822-এ। এই দুটো পত্রিকা কিন্তু রাজা রামমোহন রায় প্রকাশ করেছিলেন এবং এই দুটো পত্রিকা কিন্তু নবজাগরণের একটা খুব জোয়ার এনেছিল। দুটো পত্রিকা সেই সময়, এবং রাজা রামমোহন রায় কিন্তু অনেক ভাষাতে পারদর্শী ছিলেন শিক্ষার ব্যাপারে, এবং তিনি অনেক ভাষা জানতেন এবং তিনি একটা, এবং তোমাদের আর একটা প্রসঙ্গ বলে রাখি, রাজা রামমোহন রায় যখন ইংল্যান্ডে পরিভ্রমণ করেছিলেন, আকবর দ্বিতীয় আকবর রামমোহনকে রাজা উপাধি, ঠিক আছে। আমি কিন্তু বারবার বলছি, আমি শুধু সিলেবাস ভিত্তিক পড়াচ্ছি না, আমি সিলেবাসের বাইরেও কিছু বলছি, যাতে ভবিষ্যতে যারা বিসিএস দেবে বা দিচ্ছ তাদের যাতে একটু সুবিধা হয়। মানে হিস্ট্রিটাকে অনেকেই একটু ভয় পাও সালটালের জন্য, একটু বেশি মনে রাখতে হয়, বেশি পড়তে হয়, ঠিক আছে। কিন্তু এই জিনিসটা আমি বারবার বলছি, যদি এটাকে ভালো করে করো 50 নম্বর কিন্তু এখান থেকে ভালো মতো ক্যারি করা যায় প্রিলিমিনারিতে, ঠিক আছে। তো যাই হোক, তো দ্বিতীয় আকবর রামমোহনকে রাজা উপাধি দিয়েছিলেন। আচ্ছা, এইবারে দেখো রাজা রামমোহন রায়ের পাঠটা আমি দিলাম শিক্ষার ব্যাপারে কিরকম ভূমিকা নিয়েছিলেন। তাহলে কারো বুঝতে নিশ্চয়ই আসলে অসুবিধা হচ্ছে না, আমাকে একটু কমেন্ট করো তোমাদের পড়াটা কেমন লাগছে, তাহলে আমি নিজেও বুঝতে পারবো, ঠিক আছে, আরো বেটার করার চেষ্টা করবো। আচ্ছা, এরপরে দেখো আমি যেটা বলছি, রাধাকান্ত দেব, ঠিক আছে, রাধাকান্ত দেব সেও কিন্তু নারী শিক্ষার ব্যাপারে একটা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল। কে নিয়েছিল? রাধাকান্ত দেব। পরবর্তীটা যাকে আমি বলছি রাধাকান্ত দেব নারী শিক্ষার ব্যাপারে একটা বিশেষ ভূমিকা নিয়েছিল। তো দেখো, এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলো বা রাজা রামমোহন রায় বলো, এরা চাইছিল যে আমরা বিভিন্ন সমস্ত নারীদের জন্য বিদ্যালয় বা এই যে বেথুন যে দেখলেন অ্যাক্টিভ ফিমেল স্কুল, ক্যালকাটা ফিমেল স্কুল, এগুলো যে প্রতিস্থাপন করেছিল, তো এরা দেখলো
রক্ষণশীল মানসিকতার ছিল। তো তিনি চাইতেন না যে নারীরা বাইরে গিয়ে পড়াশোনা করুক। তারা সবসময় চাইতো যে নারী যেমন ঘরে থাকে, মেয়েরা সে ঘরে বসেই বিদ্যালয়। সেই জন্য যখন তোমার বেথুন বা বিটন যাই বলো, যখন ক্যালকাটা ফিমেল স্কুল বা ন্যাটি স্কুল স্থাপন করছেন, তিনি বাড়িতে একটা বালিকা বিদ্যালয় প্রতিস্থাপন করেন। তো একে অনেকে সমর্থন করেছিলেন, ধনকুবের মতিলাল শীল, আর অনেকে নানা রকম ছিল। তো যাই হোক, এই গেল তোমার রাজা রামমোহন রায় পাঠটা। এরপরে আমি যেটা পড়াচ্ছি দেখো, সে পরের প্রসঙ্গটা যেটা আসছে ডেভিড হেয়ার। তো ডেভিড হেয়ারটা আমি আগে বলেছিলাম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ডেভিড হেয়ার আছে। তো ডেভিড হেয়ারের ভূমিকাটা আমি এবার বলছি। দেখো, ডেভিড হেয়ার 1817 খুব ইম্পর্টেন্ট, বারবার বলছি হিস্ট্রির জন্য সালগুলো। 1817-তে কলকাতা স্কুল বুক সোসাইটি, ঠিক আছে, কলকাতা স্কুল বুক সোসাইটি, কলকাতা স্কুল বুক সোসাইটি এবং 1818-তে কলকাতা স্কুল সোসাইটি, কলকাতা স্কুল সোসাইটি এটা কে প্রতিস্থাপন করেছিলেন? ডেভিড হেয়ার, ঠিক আছে। তো এই সমস্ত জায়গাগুলো থেকে বিনা পয়সায় তোমার বিভিন্ন কি দেওয়া হতো, বইপত্র, পড়াশোনার খরচা, এগুলো দেওয়া হতো, ঠিক আছে। তো এগুলো দেওয়া হতো এবং এর জন্য তিনি যে পড়াশোনাটা কেমন হচ্ছে এটা দেখার জন্য তিনি কৃষ্ণমোহন ব্যানার্জিকে তিনি নিয়োগ করেছিলেন। তো একসময় দেখা গেছিল যে এই প্রতিষ্ঠানে যারা ভর্তি তারা অধিকাংশ কেউ সড়ক পাঠ, মানে বলা যে কপে সেই সড়ক পাঠই করতে পারে, উচ্চারণও ঠিক মতো করতে পারে, সড়ক পাঠও পারে। তো কৃষ্ণমোহন ব্যানার্জিকে এই জিনিসটা দেওয়ার পরবর্তীকালে তাকে স্থানান্তরিত করা হয়েছিল, যেটা ডেভিড হেয়ারের নামে 1818-তে হেয়ার স্কুল, 1818-তে হেয়ার স্কুলে তাকে পাঠিয়ে দেওয়া হয়, ঠিক আছে। যাই হোক, তো এই গেল তোমার ডেভিড হেয়ারের পাঠটা। তো হিন্দু কলেজ এবং পরবর্তীকালে হিন্দু কলেজ যেটা প্রেসিডেন্ট, তার ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। তো এরপরে দেখো যেটা আমি বলছি যে পরবর্তী যে তোমাদের রাজা রামমোহন রায় ডেভিড হেয়ারের পরে আমি যেটা শর্ট এটা বলবো যে এই যে ডেভিড জন ড্রিঙ্কওয়াটার বেথুন যে ক্যালকাটা ফিমেল স্কুল আর নেটিভ স্কুল যে স্থাপন করেছিল, তো এই দুটো স্কুলের দায়িত্ব তার ছিল, কিন্তু ডালহৌসি তার মৃত্যু হয়ে গেলে ডালহৌসি কিন্তু এই বিদ্যালয়ের দায়িত্বটা পুরো নিজের হাতে তুলে নেয়, ঠিক আছে, ডালহৌসি। এবং তিনি দেশ ছাড়ার আগেও দিয়ে এই স্কুলের খরচা নিজের হাতে করে গেছে, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী পার্ট আমি যেটা তোমাদের এরপরে আসি যে চিকিৎসা বিজ্ঞান। তো দেখো, পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন হলো, আস্তে আস্তে সংস্কৃত ভাষাকে ফেলে ইংরেজি, কিন্তু ইউরোপের আদলে যে চিকিৎসাস্ত্র সেই রকম ব্যবস্থা কিন্তু ভারতে ছিল না। তো সেই জন্য চিকিৎসা বিজ্ঞান পড়ানোর মতো যে একটা প্রতিষ্ঠান সেই সময় ভারতবাসীরা উপলব্ধি করল। তো শুধু একটা ছিল হচ্ছে মেট্রোপলিটন তোমার মেডিকেল ইনস্টিটিউশন, একটা মেডিকেল ইনস্টিটিউশন, একটা সাধারণ হিন্দুস্তানি ভাষায় তোমার ওই ওষুধ, বিভিন্ন রকমের গুণাগুণ, ওষুধের তার বেজস, এইগুলো নিয়ে আলোচনা করা হতো। তো এই কলেজের বা অধ্যক্ষ ছিল হচ্ছে টাইলার। তাহলে এই যে মেডিকেল ইনস্টিটিউশন, মেডিকেল যে ইনস্টিটিউশনটা গঠন হয়েছিল, তাহলে তার প্রথম তোমার মেয়েকে ছিল অধ্যক্ষ ছিল টাইলার। অধ্যক্ষ কে ছিল? টাইলার, ঠিক আছে, অধ্যক্ষ ছিলেন টাইলার, ঠিক আছে। টাইলার ছিলেন অধ্যক্ষ। এবং রস হচ্ছে এখানে পদার্থবিদ্যা পড়াতে, ঠিক আছে, পদার্থবিদ্যা, রসায়ন বিদ্যার উপর উনি এখানে মেডিকেল রস। তো যাই হোক, দেখো চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে তো প্রতিষ্ঠান তো এটা বলা চলে না, এটা জাস্ট একটা ইনস্টিটিউশন, এখান থেকে ওষুধের নাম, বিভিন্ন বেজসের গুণাগুণ এগুলো বলা। তাহলে এবারে প্রশ্ন হচ্ছে, তাহলে এই চিকিৎসা বিজ্ঞানটার যে ক্ষেত্রে তাহলে কি পদক্ষেপ নেওয়া যায় সে প্রসঙ্গে বড়লাট বেন্টিং 1835-এ কিরকম ভারতে চিকিৎসা ব্যবস্থা চলছে বা কিরকম কি হচ্ছে
বেন্টিং এই উদ্যোগটা নিয়েছিল 1835। তো বেন্টিং উদ্যোগটা নেওয়ার পরে কি করলো, তিনি দেখলেন যে কিরকম সেটা তুমি তো বুঝতে পারছো না, সেই জন্য তিনি সুকমল সেনের অধীনে একটা কমিশন বসান, ঠিক আছে? কি নাম ছিল? সুকমল সেনের অধীনে তিনি কি করলেন, একটা কমিটি প্রতিস্থাপন করেন, ঠিক আছে? কমিটি স্থাপন করেন, কে ছিল? সুকমল সেন। হ্যাঁ, তো যাই হোক, তো এইটার পরবর্তীকালে কি করলো যে সুকমল সেনের সময় তো বেদিনীটা প্রতিষ্ঠা, খুব একটা কমিশন প্রতিষ্ঠা করলেন। তো সুকমল সেনের পরে তো 1835-এ বিভিন্ন প্লে করে ক্যালকাটা মেডিকেল কলেজ, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্যালকাটা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1835-এ। সেই কার উদ্যোগে? উইলিয়াম বেন্টিং ছিল। বেন্টিং এর উদ্যোগে 1835-এ কি হয়েছিল? কলকাতা মেডিকেল কলেজ, তাহলে এখান থেকে তোমাদের একটা প্রশ্ন দিতে পারে যে ক্যালকাটা মেডিকেল কলেজ কার সময় এবং কত সালে প্রতিস্থাপন হয়েছিল। তাহলে এটা হয় 1835 এবং বেন্টিং এর সময় ক্যালকাটা মেডিকেল কলেজ স্থাপন হয়েছিল। এবং এই ক্যালকাটা মেডিকেল কলেজের অধ্যক্ষ কে ছিলেন? ব্রাউনলি। কে ছিলেন? অধ্যক্ষ ব্রাউনলি। এগুলো কিন্তু একটু মনে রাখবে, ঠিক আছে? ফট করে প্রশ্ন দিয়ে দিতেই পারে, কারণ জানো তো হিস্ট্রি না জানার শেষ নেই, যত জানতে পারবে তত তোমার ভালো। হ্যাঁ, তো যেটাই বলছি আমি ইনফরমেশনগুলো তোমাদের দিতে থাকবো, তোমরা সেগুলো নোট করো। তো ব্রাউনলি ছিলেন অধ্যক্ষ, ছিলেন। এই ব্রাউনলি মৃত্যুর পরে সম্পাদক হয়েছিলেন ডেভিড হেয়ার। কে হয়েছিলেন? ডেভিড হেয়ার। তো যাই হোক, এই ব্রাউনলি অধ্যক্ষ ছিলেন, ডেভিড হেয়ার পরে সম্পাদক হয়। তারপর কলকাতা মেডিকেল কলেজের একটা রমরমা তোমার আস্তে আস্তে হয়ে যায়, সেখান থেকে সবাই করে। এবং এই প্রসঙ্গে বলে রাখি, প্রথম সব ব্যবচ্ছেদ এই কলকাতা মেডিকেল কলেজে প্রথম সব ব্যবচ্ছেদ কে ঘটিয়েছিল? মধুসূদন গুপ্ত। তিনি ব্রাউনলির ছাত্র ছিলেন, তো মধুসূদন গুপ্ত। তাহলে মধুসূদন গুপ্ত তিনি প্রথম সব ব্যবচ্ছেদ, ঠিক আছে, সব ব্যবচ্ছেদ করেছিলেন। এগুলো কিন্তু একটু লিখো তোমরা, বারবার বলছি। তো মধুসূদন গুপ্ত এই সব ব্যবচ্ছেদ প্রথম করেছিলেন। তো এই যে সব ব্যবচ্ছেদ করা নিয়ে একটা বেশ একটা উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়। নবব্যঙ্গ যে বিরোধীরা যারা অনুগামীরা ছিলেন তারা এটাকে খুব ভালো চোখে নিচ্ছেন, কিন্তু যারা সনাতনপন্থী তারা একটু করেনি। তো যাই হোক, এই সব ব্যবচ্ছেদ পরবর্তীকালে হয়েছিল এবং এটার মানে চিকিৎসা বিজ্ঞান একটা জনপ্রিয়তা অর্জন করে। এবং মধুসূদন গুপ্ত হুপারের একটা বই ছিল, তার বইটার নাম হচ্ছে তোমার অ্যানাটমি স্পেকট্রাম। হ্যাঁ, তো এই বইটাকে তিনি সংস্কৃত ভাষায় লিখেছিলেন এবং ইনি কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম শব্দাবচ্ছেদকারী ছাত্র ছিলেন এবং এনার বাড়ি ছিল কিন্তু বৈদ্যবাটী। ঠিক আছে, আমি ইনফরমেশন দিয়ে রাখলাম। তো প্রথম মানে শব্দাবচ্ছেদকারী ছাত্র ছিলেন, ঠিক আছে, যেটাকে আমরা বলতে পারি পোস্টমর্টম, যেটা আমরা পরে মুক্ত দিব সেই শব্দাবচ্ছেদকারী। যাই হোক, এবারে দেখো আমি চলে আসছি কলকাতা বিশ্ববিদ্যালয়, কলকাতা মেডিকেল কলেজ গেল বা কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। আচ্ছা, আমরা তোমাদের মনে আগের ক্লাসেই বলেছিলাম যে উডের ডেসপ্যাচ বা চার্লস উড, যিনি বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি ছিলেন, সেই উড কিন্তু নির্দেশ মেনে 1854-তে বাংলা, বোম্বাই এবং মাদ্রাজে তিনটে জায়গায় কি হয়েছিল, একটা বিশ্ববিদ্যালয় প্রতিস্থাপনের জন্য প্রতিবেদন পেশ করা হয়েছিল। তো সেইটা নিয়ম মেনে 1857-তে কি হয়েছিল, কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছিল। কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছিল, ঠিক আছে, 1857। এই 1857 কিন্তু আরেকটা কারণে ইম্পর্টেন্ট। কি কারণে বলো তো? তাদের মহাবিদ্রোহ, তো সবাই জানা উচিত মহাবিদ্রোহ ছিল। এবং এই বিশ্ববিদ্যালয় তোমার
কেলভিন ছিল উপাচার্য আর ক্যানিং ছিল চ্যান্সেলর, ঠিক আছে? কেলভিন ছিল উপাচার্য, হ্যাঁ, আর লর্ড ক্যানিং ছিলেন কি ছিলেন? তিনি ছিলেন হচ্ছে চ্যান্সেলর। আচ্ছা, তো দেখো এই তো হলো কলকাতা বিশ্ববিদ্যালয় 1857 স্থাপন হলো। তো তারপরে প্রথম ভারতীয় যে অধ্যক্ষ হয়েছিলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায়, এটা আরো ইম্পর্টেন্ট, ঠিক আছে? কলভিন তো প্রথম উপাচার্য ছিলেন, তারপরে হয়েছিলেন ইংরেজ ছিল, আর প্রথম ভারতীয় হয়েছিলেন কে? গুরুদাস ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায়, যাই বলো, ঠিক আছে? এই হয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরবর্তীকালে ভারতীয় অধ্যক্ষ। তো দেখো এই তো কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিস্থাপন হলো, সবই হলো, এবং এই বিস্তারটা করে রাখি তোমার শ্রীলঙ্কা, তারপর তোমার ব্রহ্মদেব, এই জায়গায় বিস্তার ছিল, কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের সভা ছিল না। আর এই প্রসঙ্গে বলে রাখি তোমার গ্রাবের প্রথম রেজিস্ট্রার ছিল, তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম রেজিস্ট্রার কে নিযুক্ত হয়েছিলেন? গ্রাবের, ঠিক আছে? গ্রাবের, তিনি প্রেসিডেন্সি কলেজের মোনা যতসম্ভব অধ্যাপক ছিলেন, তো গ্রাবের রেজিস্ট্রার পদে নিযুক্ত হয়েছিলেন। তো যাই হোক, এই জিনিসগুলো একটু পয়েন্ট আউট করে তোমরা পড়ো, দেখবে পড়াটা হয়তো ভালো হবে। আর যদি পরীক্ষাতে মেন পয়েন্টগুলো লেখো, এখানে কিন্তু নাম্বারটা অনেক বেশি ক্যারি করে যাবে, ঠিক আছে? যত পয়েন্ট ওয়াইজ লিখতে পারবে হিস্ট্রিতে, নাম্বার কিন্তু বেশি সেটাকে করে। যাই হোক, দেখো গ্রামের রেজিস্ট্রার ছিল, বিভিন্ন ব্রহ্মদেশ, উত্তর ভারত, শ্রীলঙ্কা, এই জায়গাগুলোতে কি হয় না ছড়িয়ে পড়ে, মানে এই বিস্তারটা। তো দেখো এরপরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটা সভা, সেনেট বা যে সভাস্থল সেরকমভাবে, মানে একটা বাড়ির দরকার ছিল যেখানে সমস্ত কিছু আলাপ আলোচনা হবে। তো সেই জন্য একটা বাড়ি খুঁজছিল, যেটার নাম দিয়েছিল সেনেট সভা, এবং এই নকশাটা করেছিল ওই সেনেট সভার গ্রানভিল, ঠিক আছে? গ্রানভিল এই সেনেট সভার নকশাটা তৈরি করেছিলেন। খুব ইম্পর্টেন্ট, এগুলো মানে ছোট ছোট কোয়েশ্চেনের ক্ষেত্রে দিতে পারে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে সেনেট সভার যে নকশাটা কে করেছিলেন, তখন বলতে হবে গ্রানভিল। হ্যাঁ, দেখো যাই হোক এই অবধি গেল কলকাতা বিশ্ববিদ্যালয়। তো প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মহিলা যে পাশ করেছিলেন, খুব ইম্পর্টেন্ট, একজন হচ্ছে চন্দ্রমুখী বসু, একজন হচ্ছে কাদম্বরী গাঙ্গুলি, ঠিক আছে? কাদম্বরী গাঙ্গুলি আর একজন হচ্ছে চন্দ্রমুখী বসু, প্রথম স্নাতক মহিলা। তাহলে কে ছিলেন? প্রথম স্নাতক মহিলা ছিলেন কাদম্বরী গাঙ্গুলি এবং চন্দ্রমুখী বসু। তো এই মোটামুটি কলকাতা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমরা দেখতে পেলাম। এরপরে দেখো আমাদের মোটামুটি এদিকে শিক্ষা সংক্রান্ত পাঠটা আমাদের আপাতত এইখানে শেষ হলো। এইবারে দেখো আমি যেটা তোমাদের পড়াবো, শিক্ষা বিস্তারে তো একটা নবজাগরণ এনেছিল। তো শিক্ষা বিস্তারে নবজাগরণের পাশাপাশি সমাজ সংস্কারের মধ্যে দিয়েও কিন্তু একটা নবজাগরণ সৃষ্টি হয়েছিল। কি হয়েছিল? সমাজ সংস্কারের মধ্যে। তো সমাজ সংস্কার নবজাগরণে বিশেষ ভূমিকা যেটা নিয়েছিল, সেই বিশেষ ভূমিকা কে নিয়েছিল? প্রথমে আমি তোমাকে যেটা বলবো যে ব্রাহ্ম সমাজ, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? সমাজ সংস্কারের প্রথম এটা নিয়েছিল কে নিয়েছিল? ব্রাহ্ম সমাজ। হ্যাঁ, এই ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আমরা জানি রাজা রামমোহন রায়। তো দেখো রাজা রামমোহন রায় 1815-তে আত্মীয় সভা গঠন করেছিলেন, আমরা সবাই জানি। 1815-তে, তারপরে সেটা 1818-তে ব্রাহ্ম সভায় পরিণত হয়, তারপরে 1830-এ গিয়ে সেটা ব্রাহ্ম সমাজে গিয়ে রূপান্তরিত হয়, ঠিক আছে? কারণ এই জায়গাটা অসুবিধা আশা করে হওয়া নেই। তো এইবারে দেখো এই যে ব্রাহ্ম সমাজ, এটা কিভাবে সমাজ সংস্কার, এই যে ব্রহ্ম সমাজ বলো বা ব্রহ্ম সমাজ যাই বলো না কেন, এরা ব্রহ্মের উপর মানে পূজারী ছিল। এই যে হিন্দুরা যে 33 কোটি দেবদেবী এর কথা করতো, সেই 33 কোটি দেবদেবীরা মানত না, এরা নিরাকার ব্রহ্মের উপাসক ছিলেন। পাশাপাশি সঙ্গীতের কথা সেই সময় তো মানে গান বাজনা পুরোটাই ছিল না, সঙ্গীতে রয়েছিলেন বিভিন্ন জায়গায় করে।
তো এইবারে আমি তোমাদের যেটা বলবো, দেখো এই যে ব্রাহ্ম সমাজ, এই ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায় হলেও পরবর্তীকালে কিন্তু দায়িত্ব কিন্তু যখন তিনি ইউনাইটেড কিংডম বা গেলেন দেবেন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে গেছিলেন। কাকে দিয়ে গেছেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। তো এই দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে সঙ্গে কেশবচন্দ্র সেনও যুক্ত ছিলেন প্রথম দিকে। তো ব্রাহ্ম সমাজ, অসবর্ণ বিবাহ, বিধবা বিবাহ, বাল্য বিবাহ এগুলো নিয়ে সবসময় তিনি তারা সোচ্চার ছিলেন। যেটা মেনলি আমরা দেখতে পাচ্ছি যে এই দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কেশবচন্দ্র সেনের একটু বিরোধ হয়। তো এই দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কেশবচন্দ্র সেনের বিরোধ হওয়ার জন্য কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজ থেকে বেরিয়ে গিয়ে সম্পূর্ণ একটি আলাদা সমাজ গঠন করে। কেশবচন্দ্র সেন কি করেছিল? ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ, এটা স্থাপন কত সালে হয়েছিল? ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ স্থাপন হয়েছিল তোমার 1866। আর দেবেন্দ্রনাথ ঠাকুরের তাহলে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ স্থাপন কি করেছিলেন? কেশবচন্দ্র সেন। এগুলো খুব মনে রাখবে, কিন্তু বারবার বলছি কত সালে, কে, কেশবচন্দ্র সেন। আর আদি ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কিন্তু সেই দেবেন্দ্রনাথ ঠাকুরও ছিল। এবারে যাই হোক, কেশবচন্দ্র সেন ওই অসবর্ণ বিবাহ, বহু বিবাহ, বিধবা বিবাহ এগুলো নিয়ে মানে কথা বললেও, তো কেশবচন্দ্র সেনের সঙ্গে নীতিগত প্রশ্নে এই শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু এদের একটু বিরোধ হয়। তো তখন এরা বেরিয়ে গেল কেশবচন্দ্র সেনের যে ব্রাহ্ম সমাজটা থেকে, এরা বেরিয়ে গিয়ে এরা সম্পূর্ণ একটা সাধারণ ব্রাহ্ম সমাজ, সাধারণ ব্রাহ্ম সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1878 15ই মার্চ। হ্যাঁ, 1878 15ই মার্চ এরা বেরিয়ে গিয়ে কে ছিল? আনন্দমোহন বসু, হ্যাঁ, শিবনাথ শাস্ত্রী, হ্যাঁ শাস্ত্রী, এরা কি সমাজ গঠন করেছিল? আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী এরা গঠন করেছিল হচ্ছে সাধারণ ব্রাহ্ম সমাজ, এবং সম্পাদক প্রথম ছিলেন কিন্তু আনন্দমোহন বসু। সাধারণ ব্রাহ্ম সমাজ, তাহলে কিভাবে ব্রাহ্ম সমাজটা আস্তে আস্তে ভাঙছে দেখেছো? প্রথম ভারতবর্ষীয় শুধু ব্রাহ্ম সমাজ ছিল, সেখান থেকে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ এলো, তারপর থেকে সাধারণ ব্রাহ্ম সমাজে যেটা রূপান্তরিত হলো। তো এইভাবে ভাঙছে। আর কেশবচন্দ্র সেন তার সমাজটা কিন্তু নববিধান নামে পরিচিত ছিল। কেশবচন্দ্র সেনের এটা কি নতুন নামকরণ কেশবচন্দ্র সেন দিয়েছিল? নববিধান, কেশবচন্দ্র সেন। হ্যাঁ, তো এগুলো একটু ভালো করে পয়েন্ট আউট করে বারবার আমি আবারও বলছি, একটু পড়ো, তোমাদের নিজেদেরও অনেক সুবিধা হবে। তো যাই হোক, এই কেশবচন্দ্র সেন নববিধান ব্রাহ্ম সমাজটা কি করেছিল না গড়ে তুলেছিল। তো দেখো, তো লাস্টে যেটা দেখা গেল, কেশবচন্দ্র সেনের নববিধান সমাজটা অনেকটা তার হারিয়ে ফেলে। ঠিক আছে, কেশবচন্দ্র সেন হারিয়ে ফেলে, কিন্তু তোমার এই যে সাধারণ ব্রাহ্ম সমাজ কিন্তু তার এগিয়ে নিয়ে যায়। তো এই গেল আমাদের ব্রাহ্ম সমাজের দিক দিয়ে একটা বেশ বড় পেজ, এবং এখান থেকে অনেক কিছু প্রশ্ন আছে। এবং আমি প্রশ্নটা বলে রাখি, আত্মীয় সভা বা রামমোহন রায় কত সালে প্রতিষ্ঠা করেছিল? 1815-তে। আত্মীয় সভা রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিল। এরপরে দেখো, এরপরে আমি সমাজ সংস্কারের ব্যাপারে যেটা আসবো, সতীদাহ প্রথা। তো সতীদাহ প্রথা সবাই তোমরা নাম নিশ্চয়ই আশা করি শুনেছো, অসুবিধা কারণ থাকা উচিত না। তো এই ইংরেজরা যখন ভারতে আসে না, তখন এটা একটা খুব প্রথা ছিল। তো এরা সেইভাবে উদ্যোগ নিয়েছিল, প্রচার করেছিল। লর্ড ময়রার আমলে কিছু কিছু তিনি নিয়ম করাটা কমেছিল, কিন্তু পুরোপুরিভাবে এটা কমাতে পারেনি। তো রাজা রামমোহন রায় সতীদাহ প্রথার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন, এবং তিনি কিছু বইও লেখেন। হ্যাঁ, এবং তার জন্য অনেক হিন্দুরা রামমোহনের শত্রুতে পরিণত হয়েছিল, অনেক হিন্দুরা মানে রামমোহনের শত্রুতে পরিণত হয়। এরপরে দেখো যেটা হলো কি, এই সতীদাহ প্রথা লর্ড উইলিয়াম বেন্টিং এর সঙ্গে এরপরে 1829-এ রাজা রামমোহন রায় বেন্টিং এর সহায়তা, ঠিক আছে, সহায়তায় রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা কিভাবে আমাদের নিষিদ্ধ হলো। এরপরে আমি যার কথা বলবো, হেনরি ভিভিয়ান ডিরোজিওর কথাতে আমি আসছিলাম। তো এই তো সতীদাহ প্রথা বন্ধ হয়ে গেল, সবই হলো। এরপরে যেটা বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল ডিরোজিও।
হিসেবে নিযুক্ত হন এবং তিনি দর্শন, সাহিত্য, বিজ্ঞান এইসব বিষয়গুলো পড়ান। ঠিক আছে। এবং এই ডিরোজিও 1827 ধর্মতলাতে একাডেমিক অ্যাসোসিয়েশন, বারবার বলছি এগুলো খুব ভালো করে পড়বে, 1827 একাডেমিক অ্যাসোসিয়েশন, একাডেমিক অ্যাসোসিয়েশন, ঠিক আছে, অ্যাসোসিয়েশন কে গঠন করেছিলেন? ডিরোজিও। ঠিক আছে, 1827 একাডেমিক অ্যাসোসিয়েশন। তো এই প্রতিষ্ঠান থেকে সবকিছুর বিরুদ্ধে, নারী শিক্ষা, এই সমস্ত কিছু বলা হতো। যাই হোক, তারপরে সবথেকে যেটা ইম্পর্টেন্ট, ডিরোজিওর যে পত্রপত্রিকার মধ্যে তিনি 3টে পত্রপত্রিকা প্রকাশ করেছিলেন। প্রথম পত্রপত্রিকাটা যেটা খুব ইম্পর্টেন্ট সেটা ছিল হচ্ছে জ্ঞানান্বেষণ, আচ্ছা, পার্থেনন এবং ক্যালাইডোস্কোপ, ঠিক আছে, ক্যালাইডোস্কোপ। এই ক্যালাইডোস্কোপে কিন্তু ব্রিটিশ শাসনের একটা এর কথা খুব বলা হয়েছে, যে ব্রিটিশ শাসন যেভাবে মানে মানুষ অত্যাচারিত হতো, উপনিবেশিকতার বিরুদ্ধে বলা হয়েছে। এবং এই জ্ঞানান্বেষণ, পার্থেনন এবং ক্যালাইডোস্কোপ। তো তার সঙ্গে আমি একটা কথা বলে রাখি যে এথেনিয়াম ছিল, হ্যাঁ, এদের হচ্ছে মুখ্য সঙ্গে মুখ্য পত্র। এর সঙ্গে বলছি এথেনিয়াম, তাহলে এইসব নামগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। এথেনিয়াম, পার্থেনন, জ্ঞানান্বেষণ, ক্যালাইডোস্কোপ ছিল এদের মুখ্য পত্র। তো যাই হোক, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও যখন এই জিনিসগুলো মানে বেশ করে করছে, তো এই নবব্যঙ্গ যে গোষ্ঠীকে, অনেক প্যারিচার মিত্র ছিল, আর অনেকে কৃষ্ণমোহনের রূপকার ছিল, মানে ডিরোজিওর সঙ্গে ছিলেন, এবং এদেরকে র্যাডিক্যাল গোষ্ঠী, কি বলা হয় থাকতো, এদেরকে র্যাডিক্যাল গোষ্ঠী হিসাবে চিহ্নিত করা হয়েছে। তো দেখো, এরপরে আমি যেটা বলছি, তো এইভাবে ডিরোজিও কি হলো না। এবার এই যে জ্ঞানান্বেষণ পত্রিকা কিরূপ ভূমিকা নিয়েছিল সেটা সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা আমি করে দিচ্ছি। দেখো, জ্ঞানান্বেষণ মানে বোঝা যাচ্ছে যে প্রাচ্য যে সমস্ত অন্ধকার, কুসংস্কার, হ্যাঁ, এগুলোকে বাদ দিয়ে একটা নতুনের প্রতি যে আশা, মানে জ্ঞানের নতুন অন্বেষণ করেছিল এই জ্ঞানান্বেষণ পত্রিকায়। তো এই জ্ঞানান্বেষণ পত্রিকায় যেটা বলা হয়েছিল যে নারী শিক্ষা, নারীদের স্বাধীনতার কথা তো বলা হয়েছিল, পাশাপাশিভাবে সেই সময় এই যে দুর্গাপুজোতে এত খরচাপাতি না করে সেই সমস্ত খরচাপাতি যদি সাহিত্য, শিক্ষা, শিল্প এই সমস্ততে করা যায়, তাহলে তারা সেটাকে মনে করেছিল এটা আরো ভালো হবে। তো এই জ্ঞানান্বেষণ এবং এরা যারা পাশ্চাত্য ধরো বিজ্ঞানটাকে বাংলায় যারা প্রকাশ করতো, তো এই ডিরোজিওর যে সমস্ত অনুগামী যারা নব, তাদের কাছে তারা কিন্তু খুব একটা ভালো চোখে তাদের দেখতেন, হ্যাঁ, এবং তারা বলতেন আমাদের ভারতবর্ষটা হচ্ছে মাধুরী কবজের দেশ, এই মাধুরী কবজের দেশেতে এই যত জ্ঞান বিস্তার হবে ততই ভালো। তো যাই হোক, এই তোমার জ্ঞানের মধ্যে চলে গেল। এরপরে যেটা দেখো, আমি যেটা বলবো, ডিরোজিওর পরে যেটা আসছে, আমি বিধবা বিবাহ সম্পর্কে একটু আলোচনাটা করে দিচ্ছি। সংস্কার বিধবা বিবাহ। তো দেখো, বিধবা বিবাহ যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো খুবই লড়েছিলেন, এবং 1856 সালে আমরা দেখেছিলাম যে তিনি লর্ড ডালহাউসির সাহায্যে বিধবা বিবাহ, হিন্দু রিম্যারেজ অ্যাক্ট অর্থাৎ পাস হয়, মানে পুনর্বিবাহ, উইডো রিম্যারেজ অ্যাক্ট পাস হয়েছিল 1856, তাই তো? 1856-তে উইডো রিম্যারেজ অ্যাক্ট পাস হয়, ঠিক আছে? অ্যাক্ট পাস হয়েছিল, ঠিক আছে? উইডো রিম্যারেজ অ্যাক্ট কি হয়েছিল, এটা পাস হয়। তো দেখো, আমি যেটা বলছি, তো এই যে 1856, তো কেন এই জিনিসটা হয়েছিল, আমি প্রথমেই আলোচনা করেছিলাম যে বিধবাদের খুব ক্ষীণ চোখে দেখা হতো। স্বামী মৃত্যু হয়ে গেলে বিধবাদের আর কোনো রকম সমাজে তাদের যে শখ আহ্লাদ এই সমস্ত ছিল না, ঠিক আছে? তাদের কোনো মঙ্গল অনুষ্ঠানে তাদেরকে প্রবেশ করতে নিষেধ করা হতো। এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্লাস রাজা রামমোহন রাও, এরা বিশেষ করে ঈশ্বরচন্দ্র, এবং নারী পুরুষের সম্পত্তিতে একটা সমান অধিকার থাকে, ঠিক আছে? মেয়েদের পুরুষদের যেমন সম্পত্তিতে সমান অধিকার আছে, তেমন একটা নারীরও কিন্তু সেই সমান অধিকারটা থাকা উচিত, এটা
করেছিল। তো দেখো এই বিধবা বিবাহ প্রবর্তনের পরবর্তীকাল বাল্য বিবাহ একটা সমস্যা ছিল, যাই হোক আস্তে আস্তে সেইগুলো থেকে কাটিয়ে উঠে হয়। এরপরে সমাজ সংস্কারে যে দুজন উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল খুব সংক্ষেপে বলছি, রামকৃষ্ণ তো স্বামী বিবেকানন্দ। তো রামকৃষ্ণদেব যত মত তত পথ, এটা তো তোমরা জানো। তো রামকৃষ্ণদেব প্রেম, কর্ম, ভক্তি এইগুলোতে খুব বিশ্বাসী ছিলেন এবং তিনি যেটা মনে করতেন যে একই ঈশ্বরের হচ্ছে অনেক নাম, মানে একই নাম তার মানে একই নাম, এক নাম তার হাজারো নাম। তো তিনি যেটা বলতেন যে আমরা কেউ ঈশ্বরকে কেউ কেউ কৃষ্ণ বলে ডাকি, কেউ যিশু বলে, কেউ আল্লাহ বলে, আল্লাহ বলে, ঠিক আছে, আল্লাহ বলে আমরা তাদেরকে ডাকি। তো এই পরবর্তীকালে যেটা, তো রামকৃষ্ণদেব মানুষের মনের মধ্যে একটা কি হলো যে তিনি চাইলেন যে শিক্ষিত মানুষের মধ্যে এই ধর্ম নিয়ে যে একটা বিরোধ সবসময়, যে হিন্দু মুসলিম, হ্যাঁ, এই বিরোধটা তিনি একদম ভালো চোখে করতেন না। তো এটাকে তিনি কি করেছিলেন না, বন্ধ, আস্তে আস্তে শিক্ষিত মানুষের মনে একটা জ্ঞানের সঞ্চার করে এটাকে তিনি অনেকটা এগিয়ে নিয়েছেন। তারপরে আমরা যার কথা বলতে পারি তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ তিনি বলেছিলেন তার বনের বেদান্তকে ঘরে আনতে হবে, তার মূল কথা ছিল। এবং বনের বেদ আসলে তখন বেদ চর্চাটা তপবনের মতো, ঠিক আছে। তো সেই জিনিসটাকে মানুষের মধ্যে তিনি পূর্ণাঙ্গ মানব প্রতিষ্ঠার কথা বলেছেন স্বামী বিবেকানন্দ, যেখানে রামকৃষ্ণ সাধক ভজন এইসবের উপর গুরুত্ব দিয়েছেন। তো সেখানে স্বামী বিবেকানন্দ তিনি কি করেছেন না, তিনি যেটার উপর গুরুত্ব দিয়েছেন সেটা হলো তিনি এই পূর্ণাঙ্গ মানব প্রতিষ্ঠার ক্ষেত্রে। তো যাই হোক এইভাবে বিবেকানন্দ কি হয়েছিল না, অনেকটা মানব জীবনের সঞ্চার করেছিল এবং তিনি বলেছিলেন মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী এরা সব আমার ভাই এবং এরা এদেরকে যতক্ষণ না আমার সমাজে তো ততক্ষণ সমাজের ব্যাধি দূর করা সম্ভব না। তিনি টাকার থেকে তিনি কর্মের উপরে বেশি জোরটা দিয়েছিলেন, যেখানে রামকৃষ্ণ টাকার কাছে, সেখানে তিনি পেট থেকে মানে টাকার থেকেও তিনি কর্মের জোরটা বেশি দিয়েছিলেন। তো যাই হোক এইভাবে তোমরা দেখতে পেলে যে কিভাবে শিক্ষার পাশাপাশি সমাজ সংস্কার কিভাবে একটা নবজাগরণের নিয়ে এলো, ঠিক আছে। তো এর পরবর্তী ক্লাসটায় আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে নবজাগরণের পরে যে ইংরেজদের বিরুদ্ধে যে ক্ষোভ এবং যে উপজাতি বিদ্রোহগুলো যে সৃষ্টি হয়েছিল সেইগুলো নিয়ে আমি পরের ক্লাসে তোমাদের আসছি, ঠিক আছে।